আজকের আমরা বাঙালিরা ঠিক কিভাবে আজকের এই পরিচয়ে পৌঁছালাম এর উত্তর খুঁজতে কিন্তু আমাদের হাজার হাজার বছর পেছনে ফিরে যেতে হবে। তো চলুন শুরু করা যাক সেই টাইম ট্রাভেল। তো প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? আজকের দিনের একজন বাঙালির সাথে ধরুন হাজার বছর আগের একজন বাঙালির মিলটা ঠিক কোথায়? অনেক কিছুই তো বদলে গেছে, কিন্তু তারপরেও কি এমন কিছু আছে যা আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে? চলুন আজ সেটাই খুঁজে বের করা যাক। আর এই খোঁজের জন্য আমরা মূলত তিনটে জিনিস দেখব: আমাদের খাবার, আমাদের পোশাক আর আমাদের পরিচয়। বলা যায় এই তিনটে জিনিসই কিন্তু বাঙালির হাজার বছরের পুরো গল্পটা নিজের মধ্যে ধরে রেখেছে। তো চলুন একদম গোড়া থেকে শুরু করি, বাঙালির শিকড়ের খোঁজে। আচ্ছা, আমাদের এই ইতিহাসটা ঠিক কতটা পুরনো জানেন? প্রায় ৪,০০০ বছরের। যখন বিশ্বের সব বড় বড় সভ্যতাগুলো গড়ে উঠছিল, ঠিক সেই সময়ের। এর শুরুটা হয়েছিল একটা কৃষিভিত্তিক সভ্যতার হিসেবে। গঙ্গা ব্রহ্মপুত্রের উর্বর পলিমাটিতে ধানই ছিল আমাদের জীবনের মূল ভিত্তি। কিন্তু বাঙালিরা কিন্তু শুধু কৃষিকাজেই থেমে থাকেনি। নদী আর সমুদ্রকে কাজে লাগিয়ে তারা হয়ে উঠেছিল দারুণ ব্যবসায়ী। আর এভাবেই বাংলা ধীরে ধীরে হয়ে ওঠে একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র, যা তাকে জুড়ে দিয়েছিল গোটা বিশ্বের সাথে। আচ্ছা, সেই প্রাচীন বাংলায় সাধারণ মানুষের জীবনযাত্রা ঠিক কেমন ছিল? তারা কি খেত, কি পড়ত? চলুন একটু উকি দিয়ে দেখা যাক। ত্রয়োদশ শতাব্দীর একটা বই, প্রাকৃত পৈঙ্গলে, একটা অসাধারণ বর্ণনা পাওয়া যায়। ভাবুন তো, সেখানে লেখা আছে, সেই পুরুষই ভাগ্যবান যার স্ত্রী তাকে কলা পাতায় গরম ঘি ভাত, মৌরলা মাছ, পাট শাক ভাজা আর গরম দুধ পরিবেশন করে। এটা কি দাঁড়ালো? হাজার বছর আগেও বাঙালির কাছে আদর্শ খাবার মানেই ছিল গরম ভাত আর মাছ, যা আজও আমাদের সংস্কৃতির একদম কেন্দ্রবিন্দু। এবার একটু ওই পোড়ামাটির ফলকগুলোর দিকে তাকান। এগুলো কিন্তু হাজার বছর আগের ফ্যাশনের এক একটা জীবন্ত দলিল। কি অসাধারণ ডিটেলিং, তাই না? চুলের স্টাইল, পোশাকের কাজ, দেখলেই বোঝা যায় যে সাজগোজের ব্যাপারে বাঙালিরা বরাবরই কতটা শৌখিন ছিল। তাদের প্রধান পোশাক ছিল শাড়ি, তবে বেশিরভাগ সময়ই ব্লাউজ ছাড়া পরা হতো। সাজসজ্জার জন্য চোখে থাকত কাজল, পায়ে আলতা আর চুলটা উঁচু করে খোপা করে বাঁধা হতো। আর একটা মজার ব্যাপার কি জানেন? গয়না কিন্তু শুধু মেয়েরা পরত না, ছেলেরাও পরত। দেখুন, কোনো সভ্যতাই তো আর এক জায়গায় স্থির থাকে না, তাই না? সময়ের সাথে সাথে বাংলা সংস্কৃতিতেও অনেক বদলের ঢেউ এসেছে, আর এই প্রত্যেকটা ঢেউ এখানকার জীবনকে নতুন করে গড়ে পিটে নিয়েছে। এই যে স্লাইডটা দেখছেন, এটা সেই বদলের একটা টাইমলাইন। প্রথমে আর্যদের প্রভাব, তারপর ইসলামিক শাসন আর সবশেষে ব্রিটিশদের আগমন। প্রত্যেকটা পর্বই কিন্তু বাংলার সমাজ আর সংস্কৃতির ওপর একটা গভীর ছাপ রেখে গেছে। প্রথম বড়সড় পরিবর্তনটা আসে আর্যদের হাত ধরে। তার একটা নতুন সামাজিক কাঠামো নিয়ে আসে, যেটা হলো পিতৃতন্ত্র। এর ফলে কি হলো? সমাজে নারীর ভূমিকাটা অনেকটাই বদলে গেল, তাদের স্বাধীনতা কমে এলো, আর এর প্রভাব কিন্তু আজও আমরা আমাদের সমাজে দেখতে পাই। এরপর এলো মুঘল যুগ। তখন বাঙালির রান্নাঘরে ঢুকে পড়ল পোলাও, কাবাবের মতো সব নতুন নতুন খাবার। আর পোশাকের জগতে এলো এক অবিশ্বাস্য জিনিস, ঢাকাই মাসলিন, যাকে বলা হতো বোনা বাতাস। এটা শুধু একটা কাপড় ছিল না, এটা ছিল বাঙালির শিল্পের পরিচয়, তার গর্ব। কিন্তু এরপর যখন ব্রিটিশরা এলো, তখন বাংলার এই গর্বের শিল্পটাই প্রায় ধ্বংসের মুখে পড়ল। ইংল্যান্ডের ফ্যাক্টরিতে তৈরি সস্তা কাপড়ের সাথে আমাদের তাঁতিরা আর পেরে উঠলেন না। মসলিনের মতো ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যেতে থাকল, আর তার সাথে শেষ হয়ে গেল হাজার হাজার তাঁতির জীবন জীবিকা। এটা ছিল এক কথায় একটা সাংস্কৃতিক আর অর্থনৈতিক বিপর্যয়। এরপর বাংলার ইতিহাসে এলো বোধহয় সবচেয়ে কালো অধ্যায়টা, ১৯৪৭-এর দেশভাগ। এটা কিন্তু শুধু ম্যাপের ওপর একটা দাগ ছিল না, এটা ছিল বাঙালির মনে, তার পরিচয়ের ওপর একটা গভীর ক্ষত, যা হয়তো আজও পুরোপুরি শুকায়নি। ৮০ লক্ষেরও বেশি, সংখ্যাটা একবার ভাবুন। এটা শুধু একটা নম্বর নয়, এটা ৮০ লক্ষ মানুষের ঘর হারানোর, দেশ হারানোর এক নিদারুণ গল্প। ইতিহাসের অন্যতম বড় মানবিক বিপর্যয়গুলোর একটা। লক্ষ লক্ষ মানুষ এক রাতের মধ্যে নিজের দেশেই হয়ে গেল রিফিউজি। দেশভাগ থেকে বেঁচে ফেরা একজন মানুষ কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, যারা মরে গেছে তারা তো ভাগ্যবান,
কিন্তু আমরা যারা বেঁচে রইলাম আমরা আসলে জীবন্ত লাশ হয়ে গেলাম। এই একটা বাক্যই বোধহয় বুঝিয়ে দেয় সেই সময়ের মানসিক যন্ত্রণাটা ঠিক কতটা গভীর ছিল। দেশভাগ বাঙালির পরিচয়টাকেই কেমন যেন রাজনীতির সঙ্গে বেঁধে দিল। হাজার বছরের যে এক ভাষা, এক সংস্কৃতি ছিল, সেটাকে ছাপিয়ে ধর্মই হয়ে উঠল পরিচয়ের প্রধান মাপকাঠি। যে বাঙালিরা এতদিন একসঙ্গে থেকেছে, তারাই একে অপরের কাছে অন্য হয়ে গেল। কিন্তু এত ভাঙা গড়ার পরেও বাঙালি কিন্তু ফিনিক্স পাখির মতো সেই ছায়ে থেকেই আবার উঠে দাঁড়িয়েছে। নিজেদের ঐতিহ্যকে আঁকড়ে ধরে আধুনিকতার সাথে এটাকে মিলিয়ে একটা নতুন পরিচয় তৈরি করেছে। বিশেষ করে ১৯৭১-এর স্বাধীনতার পর নিজেদের সাংস্কৃতিক পরিচয়কে নতুন করে খুঁজে পাওয়ার একটা দারুণ চেষ্টা শুরু হয়। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনাটা ছিল এক ধরনের আত্মপরিচয়ের ঘোষণা, আর জামদানি শাড়ির পুনরুজ্জীবন ঠিক সেই গর্ভের প্রতীক হয়ে ওঠে। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, একদিকে আছে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া শত শত বছরের পুরনো জামদানি বুনন শিল্প, আর অন্যদিকে সেই ঐতিহ্যকেই কাজে লাগিয়ে তৈরি হচ্ছে আজকের দিনের ফিউশন ফ্যাশন। ভাবুন, জামদানি দিয়ে জ্যাকেট হচ্ছে, স্কার্ফ হচ্ছে। আজকের বাঙালি ডিজাইনাররা তাদের শিকড়কে বিশ্বমঞ্চে একদম নতুন রূপে তুলে ধরছেন। তো এই যে এত লম্বা একটা জার্নি আমরা করলাম, এরপর সেই প্রথম প্রশ্নটা আবার ফিরে আসে। হাজারো বদলের পরেও বাঙালির আত্মপরিচয়ের মূল সুরটা কি আজও এক? মানে ভাত, মাছ, শাড়ি আর ভাষার বাইরেও কি এমন কিছু আছে যা আমাদের সবাইকে বাঙালি হিসেবে এক করে রেখেছে? আপনার কি মনে হয়?